সাবাস সাবাস জাস্টিস গাঙ্গুলি, সাবাস। আপনাদের মতো মানুষরা আছেন বলেই এখনও এই রাজ্যে শাসকের আইন নয়, আইনের শাসন চলছে। আজকে ডাক্তারিতে জোচ্চুরি, এই তৃণমূল কংগ্রেসের আমলে যে জোচ্চুরি শুরু হয়েছে সেটা ডাক্তারিতেও, ভাবুন একবার, আপনারা যাদেরকে ডাক্তার হিসেবে দেখাতে যাচ্ছেন সেইখানেও জোচ্চুরি চলছে। সেইটা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হয়ে গেছে। কিন্তু সেইটা খবর নয়, সিবিআই তদন্তের থেকেও যেভাবে প্রতি পদে প্রতি ছত্রে এই রাজ্য সরকারকে কার্যত শিঁকে দিলেন, আজকে জ্বালিয়ে দিয়েছেন। জাস্টিস গাঙ্গুলি সিম্পলি আজকে জ্বালিয়ে দিয়েছেন। ঠিক এই রূপটাই দেখতে চেয়েছিল বাংলা। কেননা এই জাস্টিস গাঙ্গুলি, এই জাস্টিস অমৃতা সিনহা, রাজাশেখর মান্তা, জয় সেনগুপ্ত, এই ধরনের যে বিচারপতিরা রয়েছেন যারা কলকাতা হাইকোর্টে বসে এই বাংলার মানুষকে এই আশ্বাসবাণীটা দিচ্ছেন যে এখানে শাসকের আইন হতে দেব না। যত বড় প্রভাবশালী হও, যত বড় দুর্নীতিবাজ হও, যত বড় তোলাবাজ হও, তোমাকে আইনের সামনে এসে মাথা ঝুঁকিয়ে থাকতে হবে, এবং যদি তুমি অন্যায় করো তোমার ঘাড় ধরে জেলে পড়ার ব্যবস্থা করব, জেলের মাটিতে তোমাকে গড়াগড়ি দিতে হবে। আর সেই উপলক্ষে আজকে আর একটা সিবিআই তদন্তের নির্দেশ, আরও আতঙ্কের প্রহর বাড়তে শুরু করলো কালীঘাটে। কিন্তু তার থেকেও বড় কথা, যে কথাগুলো বললেন, যে অবজারভেশনগুলো নিয়ে এলেন, এবং তারপর শেষ বেলায় এসে সেই সিবিআই আতঙ্ক আটকাতে রাজ্য সরকারের যে ভূমিকা ছিল সেইটা নিয়ে ডিভিশন বেঞ্চের নিয়ে যা নির্দেশ দিলেন, এক কথায় ফাটাফাটি। আজকে জাস্টিস গাঙ্গুলি কলকাতা হাইকোর্টে যা করেছেন, এরপর রাজ্য সরকারের যে কী হাল হতে চলেছে সেটা আর বলার কোনো জায়গা নেই। আজকে রাজ্য সরকারকে এতটাই কোণঠাসা করে দিয়েছেন যে মরিয়া প্রচেষ্টাটাও গঙ্গায় ভেসে গেছে। কি হয়েছে শেষ অবধি শুনুন এই প্রতিবেদন, ছত্রে ছত্রে বুঝতে পারবেন কিভাবে জাস্টিস গাঙ্গুলি আজকে সত্যি জাস্টিসটা দিলেন এই বাংলার মানুষকে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের কিছু মাননীয় বিচারপতি, সত্যি তারা যেভাবে কাজ করছেন কিচ্ছু বলার নেই। এই বইমেলায় আমি কিছুদিন আগে গিয়েছিলাম, আপনারা দেখেছেন, সেখানে দীপাঞ্জন দাস বই প্রকাশ উপলক্ষে গিয়েছিলাম, এবং দীপাঞ্জন দা এই জাস্টিস গঙ্গোপাধ্যায় সম্বন্ধে একটি কথা বলেছেন, আমি তার সঙ্গে একদম সহমত, যে এই বাংলার সবথেকে বড় জেহাদির নাম হচ্ছে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে তার জেহাদটা হচ্ছে এই বাংলার দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এবং এই জাস্টিস গঙ্গোপাধ্যায় যদি ডাক দেন, তার ডাকে আমরা সবাই রাস্তায় নামবো। হ্যাঁ, আজকে সেরকমই একটি ঘটনা ঘটেছে, এবং সেই নিয়ে শেষ বেলাতে তিনি যেটা করলেন, কার্যত ঝড় তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টে। এবং এই নিয়ে রাজ্য সরকার কোথায় যে মুখ লুকোবে খুঁজে বেড়াচ্ছে। আপনারা জানেন যে এই রাজ্যের যে মেডিকেলে ভর্তি হয় সেখানে একটি মামলা জমা পড়েছে। একদম নাম করা সরকারি যে মেডিকেল কলেজগুলো রয়েছে, আরজি কর, এনআরএস, সব জায়গাতে, এসএসকেএম, সব জায়গাতে এই যে ডাক্তারি পড়ার জন্য ভর্তি করা হচ্ছে, সেই জন্য জনজাতি, উপজাতি, এদের জন্য একটা কোটা থাকে, আপনারা জানেন। সেই কোটাতে ভর্তি হওয়ার জন্য অনেক ভুয়ো সার্টিফিকেট সেখানে তৈরি করা হচ্ছে, এবং সেইখানে তারা ডাক্তারি হিসেবে পড়তে ঢুকে যাচ্ছে। অর্থাৎ যোগ্যতা নেই, কিন্তু তা সত্ত্বেও এই ভুয়ো সার্টিফিকেট দিয়ে এইসব জায়গাগুলো থেকে তারা মেডিকেল কলেজে ভর্তি হচ্ছে। এবার ভাবুন তো, যাদের এই ডাক্তারি পড়ার যোগ্যতা নেই, ভুয়ো সার্টিফিকেট দিয়ে তারা ঢুকছে এবং তারপর ডাক্তার হিসেবে পাশ করে আসছে, তারা এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থাটা ঠিক কী জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনি আমি অসুস্থ, জানি না সামনে যে লোকটা ডাক্তারি করছে সে ভুয়ো সার্টিফিকেট দিয়ে আমাদের ডাক্তারি করছে কিনা। আর যদি এরকম ভুয়ো ডাক্তারগিরি করে, মানুষের প্রাণ চলে যাবে। তো ওই নীল সাদা রং করলেই বিল্ডিংয়ে হবে না। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জবাব দিন, কেন এই জায়গাটা হচ্ছে। আর এইটা নিয়ে যে মামলাটা হচ্ছিল, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এটা সিবিআই নির্দেশের দিকে যাচ্ছে। এবং যথারীতি আজকে সকালে এর হিয়ারিং হয়, এবং জাস্টিস গাঙ্গুলি শেষ পর্যন্ত এখানে কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দেন। এবং যে মুহূর্তে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছেন, সেখানে রাজ্য তীব্র আপত্তি জানায়, খুব স্বাভাবিকভাবে। কেননা সিবিআই ঢোকা মানে আরেকটা চোর, চিটিংবাজ, ফেরেববাজ, তোলাবাজ, ওই মমতার মন্ত্রিসভার রত্ন হয়তো ধরা পড়বে এইসব ফেরেববাজি করার জন্য, এবং তারপর ওই বালুর মতো, পার্থর মতো ঘাড় ধরে তুলে নিয়ে যাবে ইডি বা সিবিআই, আর তারপর জেলের মাটিতে তাকে গড়াগড়ি দিতে হবে। দরকার পড়ে কি কেষ্টর মতো তাকে তিহারেও যেতে হবে, আর সেখানে গেলে সমস্ত রকমের রোগ ভালো হয়ে যাবে। ধরা পড়ার পর এসএসকেএমের 5 স্টার আতিথ্য আর মিলবে না। ফলে আতঙ্ক বেড়েছে, আর সাথে সাথে রাজ্যের যে আইনজীবী আছে তীব্র প্রতিবাদ করে।
তখন জাস্টিস সিনহা যেটা বলেন যে এই মামলাটি চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে আবার যেতে পারে, তাই রাজ্যের কাছে আশা করব এখনও পর্যন্ত সিবিআই তদন্ত আটকাতে কত টাকা খরচ করা হয়েছে তা তারা জানাবে। হিম্মত আছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করে দিয়েছেন আজকে জাস্টিস গাঙ্গুলি। এইটাই দরকার ছিল, সরাসরি চ্যালেঞ্জ যে আপনি সিবিআই তদন্ত আটকাবার জন্য এই রাজ্যে কত টাকা এখন অবধি নয়ছয় করেছেন। এই বলছেন রাজ্যের মানুষের টাকা নেই, কেন্দ্র টাকা দেয় না, যে টাকা আসে সেটার আপনাদের দলের লোকেরা চুরি করে নেয় আর সেই জন্য ধরা পড়ে জেলে যায়, বাকি টাকার হিসেব দেন না, সেই জন্য কেন্দ্রীয় টাকা আটকে যায়, খেলা মেলাতে সেই টাকা নয়ছয় হয়, আর সিবিআই তদন্ত করতে এইভাবে টাকা নয়ছয় হয়েছে। জবাব দাও কত টাকা হয়েছে। আজ অবধি যতগুলো সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে, কলকাতা হাইকোর্ট দিয়েছে, জাস্টিস গঙ্গোপাধ্যায় দিয়েছে, একটাও রাজ্য সরকার আটকাতে পেরেছে? কেননা সেগুলো তো আটকানোর মতো নয়। এই রাজ্য সরকারের পুলিশ একটা দলদাস অপদার্থ, এতখানি অপদার্থ এই রাজ্যের সিআইডি যে তাদের নিজের দলের বিধায়ক খুন হয়ে গেলে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন হয়ে গেলে, সেই ঘটনার পর এতদিন কেটে গেছে, এখনও সেই তদন্তের কোনো রকম কোনো তারা রিপোর্ট দিতে পারেনি, অপরাধীদের ধরতে পারেনি। ফলে খুব স্বাভাবিকভাবে সিবিআইকে সেখানে নিয়ে আসতে হয়। এই রাজ্যের পুলিশের বিরুদ্ধে, সিআইডির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা অপরাধীদের আটকানোর থেকে এই রাজ্যের যারা বিরোধী কণ্ঠস্বর তাদেরকে ফলস কেসে ফাঁসিয়ে জেলে ঢোকাতে বেশি ব্যস্ত। ফলে সিবিআইকে আসতে হয়, ইডিকে আসতে হয়। আর আসার পর দেখা যায় যে তারা সেই সিদ্ধান্ত কতখানি সঠিক ছিল যে প্রত্যেকটা কেসে একটা করে বড় বড় ফেরেববাজ ধরা পড়ে আর তারা জেলের মাটিতে গিয়ে গড়াগড়ি খায়। আর তাই আজকে কলকাতা হাইকোর্টে জাস্টিস গাঙ্গুলি বলেছেন যে রাজ্য সরকার জবাব দিক কত টাকা তারা এই টাকাটা খরচ করেছে, এবং আমি জানি এটা সুপ্রিম কোর্টে যাবে। তো যাই হোক, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়নি, রাজ্য সরকার সরাসরি ডিভিশন বেঞ্চে চলে গিয়েছিল। এবার দেখুন, ডিভিশন বেঞ্চে গেলে একটা যে হয় এই ধরনের মামলার ক্ষেত্রে যে সাধারণত স্টে হয়ে যায়, কারণ ডিভিশন বেঞ্চকেও তো আবার পুরো ব্যাপারটা শুনতে হবে এবং তারপর ডিভিশন বেঞ্চ সেটার রায় দেয়। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে সত্যি ডিভিশন বেঞ্চে গিয়েছিল কি? রাজ্য সরকার মুখে বলছে যে আমরা ডিভিশন বেঞ্চে গেছি এবং স্টে হয়ে গেছে। এখন বিচারপতিদের নাম করে বলছেন মাননীয় সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গিয়েছিল মোস্ট প্রবাবলি রাজ্য সরকার, এবং বলছে যে এখানে কিন্তু এটা স্টে অর্ডার হয়ে গেছে। এবার সেই হিসেবে ভাবা হচ্ছিল যে তাহলে কালকে এটার হিয়ারিং হবে এবং তারপর ডিভিশন বেঞ্চ হয়তো রায় দেবে। এদিকে এই মামলাটা সকালে জাস্টিস গাঙ্গুলি হিয়ারিং করার পর তিনি বলেন সিবিআইকে এখানে পার্টি করতে হবে এবং পার্টি করার পর এখানে সিবিআই একটা এফআইআর করবে এবং তদন্ত শুরু করবে, এবং তিনি বিকেলবেলা আবার এই মামলাটার হিয়ারিং করবেন। এই অবস্থায় যথারীতি এসে জাস্টিস গাঙ্গুলির সামনে বলা হয় যে এটা ডিভিশন বেঞ্চে স্টে হয়ে গেছে। যে মুহূর্তে বলেন তিনি আসলে এই ফেরেববাজিগুলোকে অনেক দিন ধরে হ্যান্ডেল করছেন, তো এদের ফেরেববাজিগুলোর কোন কোন প্রক্রিয়া আছে তিনি খুব ভালো করে জানেন। ওই জন্য অনুপ্রাণিতরা সাংবাদিক পাঠিয়ে দেয় জাস্টিস গাঙ্গুলির বাড়িতে, তাকে দিয়ে ইন্টারভিউ করিয়ে তার হাত থেকে মামলা নিয়ে নেওয়া হয়। এই জন্য জাস্টিস সিনহার স্বামীর পিছনে সিআইডি লাগিয়ে দেওয়া হয়, ফলস কেস তৈরি করে তার স্বামীকে ডেকে নিয়ে এসে ধমকিয়ে চমকিয়ে প্রলোভন দেখিয়ে জাস্টিস সিনহার বিরুদ্ধে একটা লাইন লিখে দাও, তাকে যাতে এই মামলা থেকে সরিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করা হয়। এই জন্যই সুপ্রিম কোর্টে চলে যায় এই ফেরেববাজগুলো, গিয়ে বলে জাস্টিস গাঙ্গুলি আর জাস্টিস সিনহা এই কলকাতা হাইকোর্টে কোনো মামলা শুনতে পারবে না, কেননা শুনলেই আমাদের ফেরেববাজি তোলাবাজিগুলো সব ধরা পড়ে যাচ্ছে আর আমাদের জেলে যাওয়াটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে, আমরা রাতে আর ঘুমোতে পারছি না, হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়ে গেছে। এগুলো তো তিনি জানেন, তাই জানেন এরা কোন কোন লেভেলে ফেরেববাজি করতে পারে, কতখানি এরা নিচে নামতে পারে। আর তিনি এদের সঙ্গে লড়তে লড়তে সেই ব্যাপারেও দিন দিন এক্সপিরিয়েন্সড হয়ে যাচ্ছেন। তিনি সাথে সাথে বলেন যে ডিভিশন বেঞ্চে যে স্টে হয়েছে তার প্রমাণ কোথায়? ডিভিশন বেঞ্চের স্টে অর্ডারটা আমাকে দেখাও। তখন বললেন না, রিটেন হয়নি, মুখে হয়েছে। বলে বেশ, মুখে হয়েছে সেটাও আমি মেনে নেবো, এক কাজ করো, ডিভিশন বেঞ্চে তো লাইভ স্ট্রিমিং হয়, লাইভ স্ট্রিমিংটা দেখো, যে লাইভ স্ট্রিমিংয়ে আমি শুনবো যে হ্যাঁ এই মামলাটা তোমরা সেখানে মেনশন করেছিলে এবং সেখানে স্টে পেয়ে গেছো। ডিভিশন বেঞ্চে গিয়েছিল কিনা সেটা নিয়েই প্রশ্ন তুলে দেয়। এখন দেখুন, এরা যদি বাপের বেটা হতো, এরা যদি সত্যি কথা বলতো, তাহলে এরা আবার ডিভিশন বেঞ্চে যেত, গিয়ে রিটার্ন কিছু নিয়ে আসতো, বা ওই লাইভ স্ট্রিমিংটা অ্যাটলিস্ট দেখিয়ে দিতে পারতো। কেউ এটা দেখাতে পারে না, না রাজ্য দেখাতে পারে, না মামলাকারী দেখাতে পারে, কেউ দেখাতে পারেনি। বলছে না, এরকম লাইভ স্ট্রিমিং দেখানো যাবে না। তখন জাস্টিস গাঙ্গুলি বলেন যে আমার কাছে যখন ডিভিশন বেঞ্চে স্টে আছে বলে কোনো প্রমাণ নেই, তাহলে আমি এটা ডিভিশন বেঞ্চে স্টে আছে বলে মানতে রাজি নই। আমি সিবিআইকে অর্ডার দিয়েছি, তারা কেন এখন এফআইআর করেনি, আগে এফআইআর করো, তদন্ত শুরু করো, তারপর আমি দেখছি। অর্থাৎ দেখুন, এই যে সিবিআই আটকানোর মরিয়া প্রচেষ্টা,
এরা বলে না যে জাস্টিস গাঙ্গুলি, জাস্টিস অমৃতা সিনহার, তারা নাকি তাদের কোনো পলিটিক্যাল প্রোপাগান্ডা আছে, তারা একজনকে মেলাইন করতে চায়। আরে ভাই, তোদের মানই নেই তো তোদের কি মানহানি করবে? সেই জায়গাটায় পৌঁছে গেছে, গোটা বাংলা বুঝে গেছে এখন এই জায়গাটা। কিন্তু এইভাবে জাস্টিস সিনহা বা জাস্টিস গাঙ্গুলিকে মেলাইন করার চেষ্টা করা হয়, আর সেটা তারা খুব ভালো করে বুঝে গেছেন। আজকে যদি এরা কোনো রকম কোনো অন্যায় না করতো, এই যে মেডিকেলে শংসাপত্র দেওয়া, জাতিগত শংসাপত্র দেওয়া, SC ST কোটাতে সাধারণ ছেলে মেয়েকে ঢুকিয়ে দেওয়া যারা অযোগ্য, এবং সেটার পিছনে হয়তো কোটি কোটি টাকার খেলা আছে। অনেকেই তো আছে এই রাজ্যে ছেলে মেয়েকে ডাক্তার করতে চায়, স্বপ্ন দেখে, তারা জেনারেল কোটায় পায়নি, সেখানে টাকা দিয়ে এইসব সার্টিফিকেটগুলো বানিয়ে দিয়েছে, এবং সেখানে হয়তো ওই মমতার মন্ত্রিসভার কোনো ফেরেববাজ মন্ত্রী আরও জড়িত আছে। দেখলাম তো এর আগে পার্থ চ্যাটার্জি ফেরেববাজ, বালু মল্লিক ফেরেববাজ, এগুলোকে তো সব জেলে ঢুকিয়েছে। তাহলে যখন উঠেছে ধোঁয়া, নিশ্চয়ই সেখানে আগুনটা আছে। আর যদি না থাকে, CBI তদন্ত করুক, আর মহাকাশ থেকে কেউ এসে সেখানে তদন্ত করুক, তো কিছুই খুঁজে পাবে না। এই যে সুজিত বসু তাপস রায়ের বাড়িতে গেল, সুজিত বসু সম্বন্ধে কিছু বলছি না, কিন্তু তাপস রায় সম্বন্ধে অদিত চৌধুরী বলুন, শ্রমিক ভট্টাচার্য বলুন, যারা বিরোধী, তারা বলছেন না আমরা তো দীর্ঘদিন রাজনীতি করেছি, ওনার বিরুদ্ধে কিছু হয়েছে বলে তো শুনিনি, অবশ্য জানি না, নিশ্চয়ই কিছু আছে। কিন্তু এই যে তিনি যে কিছুর মধ্যে নেই, এটা কিন্তু বিরোধী দলের লোকেরাও বলছে। কই ED গিয়ে তো তাকে অ্যারেস্ট করে উঠিয়ে নিয়ে চলে আসেনি যে ভাই তোমার বাড়িতে গেছি, তোমার হাত করা পরিয়ে নিয়ে যাব, দিনের শেষে মোটো এটাই না। তদন্তে নাম উঠে এসে তারা খতিয়ে দেখতে গেছেন, যদি তিনি সহযোগিতা করেন এবং তার বিরুদ্ধে কিছু না আসে, সব তথ্য প্রমাণ ঠিকঠাক থাকে, তাকে কেন টাচ করতে যাবে? তাহলে এই যে CBI তদন্তের নির্দেশ জাস্টিস গাঙ্গুলি দিয়েছেন, এতে রাজ্য সরকারের এত ঘাবড়ে যাওয়ার কি আছে? নাকি ঘাবড়ানোর কারণটা আছে বলেই ঘাবড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই কারণে তার উকিলরা, তার রাজ্য সরকারের উকিলরা ছোটাছুটি শুরু করে দিয়েছে, ডিভিশন বেঞ্চে যাচ্ছে, সেখানে স্টে অর্ডার হয়েছে কি হয়নি সেইটা নিয়ে এসে জাস্টিস গাঙ্গুলিকে বলছেন না CBI করতে দেওয়া যাবে না। আর এইখানে জাস্টিস গাঙ্গুলি কিন্তু আর একটা মারাত্মক কথা বলেছেন, ওই শেখ শাহজাহান প্রসঙ্গও তুলেছেন। বলছেন আপনারা CBI করার চেষ্টা করছেন, এই শেখ শাহজাহান তাকে খুঁজে পেয়েছেন? কোথায় আছে? পুলিশ বার করতে পেরেছে? অর্থাৎ এই রাজ্যের পুলিশরা যে কতখানি অপদার্থ, দলদাস, চটিচাটা, সেটা কলকাতা আদালতেও কিন্তু সামনে চলে এলো। এদের কাছে একটাই এখন এজেন্ডা, বিরোধীদের কোণঠাসা করো, বিরোধীদের ফলস কেস দাও, আর শাসক দলের যারা নেতা রয়েছে, যারা গুন্ডা রয়েছে, বদমাইশ রয়েছে, তাদেরকে প্রোটেক্ট করো। এই জায়গাটাই কি বার্তা দিতে চাইলেন জাস্টিস গাঙ্গুলি? যেভাবে তিনি আজকে ঝড় তুললেন এবং রাজ্য সরকারকে অ্যাটাক করলেন, এবং তারপর এই ডিভিশন বেঞ্চের কথাটা শোনার পরও বললেন যে ভাই নিয়ে এসো, ডিভিশন বেঞ্চে কি আছে দেখি, করে চেপে ধরে শেষ পর্যন্ত সেখানে CBI তদন্ত করালেন। তাতে বোঝাই যাচ্ছে যে কেঁচো খুঁড়তে এখানে অজগর বেরোবে, এবং সেইটাকে আটকাতেই কিন্তু এতখানি মরিয়া। কিন্তু তার পাশাপাশি এই CBI আটকাবার জন্য রাজ্য সরকারের যে ধ্যাসটামোটা হয়েছে, কত টাকা খরচ হয়েছে, সেটাও বার করার কথা তিনি বললেন। আবার হয়তো এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবে, কেন বলেছেন বিচারপতি এই কথাটা। যদিও সুপ্রিম কোর্টে মামলা করলে সেখানে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় খেতে হবে, যেরকম আগের বার খেয়েছিল। কেন জাস্টিস গাঙ্গুলি এই বিষয়ে কথা বলছেন? জাস্টিস অমৃতা সিনহা বলছেন ওই একটা কে ফেরেববাজ আছে, তার সম্বন্ধে, তার সম্পত্তি দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা, এসব বলেছে। সুপ্রিম কোর্ট বলছে ভাগো, তোমাদের এসব কথা শোনার কোনো মানে হয় না, কোনো টাইম নষ্টের কোনো ব্যাপার নেই। সেরকমই হয়তো ব্যাপার হবে, কিন্তু এরা করতে ছাড়বে না। তবে এরা যা জিনিসই করুক না কেন, জাস্টিস গাঙ্গুলিও কিন্তু ব্যাপারটা বুঝে গেছেন, এবং তিনি এর শেষ দেখে ছাড়বেন সেটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। ফলে আরেকটা কেসে আরেকটা CBI তদন্ত, এবং এটা কিন্তু খুব সেন্সিটিভ জায়গা। আবারও বলছি, ডাক্তারি, সেখানে যদি এরকম ভুয়ো সার্টিফিকেট করে কেউ ডাক্তার হয়, তার কতখানি ডাক্তারি জ্ঞান রয়েছে, এবং যে পেশেন্টটাকে ট্রিটমেন্ট করছে শেষ পর্যন্ত তার জীবনহানি হবে কিনা, এইটা নিয়ে কিন্তু বড় জিনিস শুরু হয়ে যাবে। আর এইখানে যদি সত্যিই দুর্নীতি ধরা পড়ে, তাহলে আর এই সরকার সম্বন্ধে কিছু বলা নেই। এর আগে শিক্ষাটাকে ধ্বংস করেছে, গরিবের পেটে লাথ মেরে রেশন চুরি করেছে, আর এবার মানুষের প্রাণেরও দাম নেই। মানুষের প্রাণেরও দাম নেই এদের কাছে। মানুষের প্রাণ নিয়েও এরা ছিনিমিনি খেলতে পারে, সেটাও এস্টাবলিশ হয়ে যাবে। যদিও তারপর বঙ্গ জনতার ঘুম ভাঙবে কিনা সন্দেহ আছে। 500 টাকা 1000 টাকার ভাতা ভিক্ষা পেয়ে তারপরও হয়তো দুহাত ভরে এদেরকে ভোট দেবে, কিন্তু দিলে যে কত বড় সর্বনাশ হতে পারে সেটা প্রতি পদে প্রতি ছত্রে এই জাস্টিস গাঙ্গুলির মতো মানুষরা আদালতে বুঝিয়ে দিচ্ছেন। তো বন্ধুরা, আজকে জাস্টিস গাঙ্গুলি সিম্পলি কিন্তু ফাটিয়ে দিয়েছেন, এবং যেভাবে রাজ্য সরকারকে চেপে ধরেছেন, হ্যাটস অফ। এই ব্যাপারে যদি আপনাদের কিছু বলার থাকে জাস্টিস গাঙ্গুলির এই নীতি নিয়ে, জাস্টিস গাঙ্গুলির এই বিচার পদ্ধতি নিয়ে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।